আমি জানি না আমার এই ভিডিওটা আবার বিসিবি দেখছে কিনা, যে এখন আমার কথার সাথে হুবহু বিসিবির সিদ্ধান্তটা মিলে গেল সেটা আমি জানি না। যে আব্দুল গাফফার সাকলায়েন এই প্লেয়ারটা মানে কোথায় ছিল এতদিন, কোথায় ছিল এতদিন, বিসিবির নজরে কেন আসলো না? আসসালামু আলাইকুম, বিডিকি রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-20 সিরিজে স্কোয়াড ঘোষণা করা হয়েছে আজকে। এই স্কোয়াড ঘিরে কিছু চমক সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে সুযোগ দেওয়া হয়েছে মোহাম্মদ রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলায়েনকে। এই স্কোয়াড ঘোষণার পর থেকেই একটু আলোচনা সমালোচনা, পজিটিভ কেউ বলতেছে, কেউ নেগেটিভ বলতেছে, এক একজন এক এক রকম ভাবে মন্তব্য করতেছে। কেউ মন্তব্য করতেছে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা কেন স্কোয়াডে নাই। কেউ আবার বলতেছে যে না, এটা খুব ভালো হয়েছে, তাসকিন আহমেদ, মুস্তাফিজ তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে এই টি-20 সিরিজে। তো এক একজন এক এক রকম কথা বলতেছে। তো আবার কেউ কেউ আবার বলতেছে যে আব্দুল গাফফার সাকলায়েন এই প্লেয়ারটা মানে কোথায় ছিল এতদিন, কোথায় ছিল এতদিন, বিসিবির নজরে কেন আসলো না? এই বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে আমি আমার কন্টেন্টে বলছিলাম যে পিএসএল এ 6 জন বাংলাদেশি যেহেতু খেলতেছে, তো 6 জন থেকে আপনার 6 জনকেই ফিরিয়ে আনা হলো নিউজিল্যান্ড সিরিজের সাথে। নিউজিল্যান্ড যে টিম, এই টিমের সাথে এই 6 জনকে আপনার ফিরিয়ে না আনলেও চলতো, বা আপনি এই 6 জন থেকে হয়তো বা আপনার 2 জনকে ফিরিয়ে আনতেন, 4 জন খেলতো। এরকম একটা কথা আমি বলেছিলাম আমি আমার কন্টেন্টে। এবং এটাও বলেছিলাম যে শরীফুল ইসলাম এবং নাহিদ রানা দুজনেই যেহেতু পিএসএল এ খুব ভালো পারফরমেন্স করতেছে, তো তাদের দুজনকে ফিরিয়ে না এনে 2 জন বোলারকে সুযোগ দেওয়া হোক। আমি আমার কন্টেন্টে এই 2টা প্লেয়ারের নামই বলছিলাম, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলায়েন। আমি জানি না আমার এই ভিডিওটা আবার বিসিবি দেখছে কিনা, যে এখন আমার কথার সাথে হুবহু বিসিবির সিদ্ধান্তটা মিলে গেল সেটা আমি জানি না। তবে আমি মনে করি এই সিদ্ধান্তটা বিসিবির খুবই ভালো একটা সিদ্ধান্ত। দেখেন, আমরা সবসময় বলি না যে ব্যাকআপ প্লেয়ার, ব্যাকআপ প্লেয়ার, আমাদের দেশে আসলে ব্যাকআপ প্লেয়ার নেই। আমি আমার কন্টেন্টে সবসময় বলি যে আপনি যদি ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে চান, তাহলে দ্বিপাক্ষিক সিরিজে, কোনো বড় টুর্নামেন্ট না, দ্বিপাক্ষিক সিরিজে আপনার নতুন 2-4 জন প্লেয়ারকে সুযোগ দিতে হবে বা বাজিয়ে দেখতে হবে যে তারা পারফরমেন্সটা কেমন করে। তো যেহেতু নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক সিরিজ, এই সিরিজে তাসকিনকেই বা কেন খেলতে হবে, মুস্তাফিজকেই বা কেন খেলতে হবে? আমাদের যেহেতু কি বলার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ টি-20 ফরম্যাটে, তাদের দুজনকে আমরা রেস্ট দেবো, এটাই তো স্বাভাবিক। তাদের দুজনকে আমরা খেলাবো কখন? যখন আমরা বড় কোনো দলের সাথে ক্রিকেট খেলবো। হতে পারে ইন্ডিয়া, হতে পারে পাকিস্তান, হতে পারে সাউথ আফ্রিকা, বা বড় কোনো টুর্নামেন্ট, তখন আমরা তাদের দুজনকে খেলাবো। আর দ্বিপাক্ষিক সিরিজে যেহেতু আপনারা জানেন নিউজিল্যান্ডের যে টিমটা খেলতে আসছে বাংলাদেশে, এটা কিন্তু তারা পূর্ণাঙ্গ শক্তি নিয়ে আসে নাই। তাদের 11 জন প্লেয়ার যে খেলতেছে, আপনি দেখছেন যে ওডিআই ফরম্যাটে এই 11 জন প্লেয়ারের 8 জন প্লেয়ারই কিন্তু নতুন, আর 3 জন প্লেয়ার হচ্ছে পুরাতন। নিউজিল্যান্ড যদি তারা তাদের নতুন প্লেয়ারকে সুযোগ দিয়ে ক্রিকেট খেলতে পারে, তাহলে আমরা কেন নয়, আমরা কেন পারবো না? অবশ্যই আমরাও পারবো। অতএব বিসিবির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। বিসিবির খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিছে, যেহেতু এটা আমাদের একটা দ্বিপাক্ষিক সিরিজ, এই সিরিজে নতুন কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া। আবার অনেকে বলবেন যে আব্দুল গাফফার সাকলায়েন কেমন পারফরমেন্স করে যে তাকে সুযোগ দেওয়া হলো। আমি আব্দুল গাফফার সাকলায়েনের একটা পরিসংখ্যান দেখাই। লাস্ট বিপিএল এ আপনাদের মনে আছে কিনা জানি না, রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে আব্দুল গাফফার সাকলায়েন খেলেছিলেন, এবং রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে তার পারফরমেন্সটা কেমন ছিল সেই পরিসংখ্যানটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আব্দুল গাফফার সাকলায়েন বিপিএল 2026 এর পারফরমেন্স, উনি 9টা ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 9টা, ওনার গড় হচ্ছে 22.66। ইকোনমি দেখেন, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে ওনার ইকোনমিটা খুবই ভালো, 6.02, এবং সর্বোচ্চ
পারফরমেন্স যেটা মানে বিপিএল 2026-এর 4 উইকেটে 24 রান। আব্দুল গাফফার সাকলায়েন বিশেষ করে ওনার বোলিং পারফরমেন্সটা মানে ডে নাইট ম্যাচে, বিশেষ করে রাতের বেলা আব্দুল গাফফার সাকলায়েনের বলটা খুবই ভালো হয়। আমরা দেখেছি লাস্ট বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে যখনই আব্দুল গাফফার সাকলায়েন খেলতো, রাজশাহী ওয়ারিয়র্সের কোচ ছিলেন হান্নান সরকার, আমাদের শ্রদ্ধেয় ভাই হান্নান ভাই। তো হান্নান ভাই যেটা করেছেন আব্দুল গাফফার সাকলায়েনের বেস্ট পারফরমেন্সটা বের করে আনার জন্য ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে রাত্রের বেলা যখন বোলিং করতো রাজশাহী ওয়ারিয়র্স, তখনই আব্দুল গাফফার সাকলায়েনকে বল দিতেন। বা রাজশাহী ওয়ারিয়র্সের যে ম্যাচগুলো ছিল ডে নাইট বা সন্ধ্যা থেকে শুরু হতো 6:30 বা 7টায়, এই ম্যাচগুলা বিশেষ করে আব্দুল গাফফার সাকলায়েনকে সেরা 11-এ খেলিয়েছিলেন হান্নান সরকার। অতএব আব্দুল গাফফার সাকলায়েন শুধু এখানেই না, আব্দুল গাফফার সাকলায়েনের কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি জানেন? আব্দুল গাফফার সাকলায়েন কিন্তু মোটামুটি ব্যাট করতে পারে। মানে আপনি বলতে পারেন যে তানজিম হাসান সাকিব কিংবা মোহাম্মদ সাইফুদ্দিন মোটামুটি তাদের মতো উনি লাস্টের দিকে 8-9 নম্বরে নেমে 2-4টা 6 কিন্তু উনি হাঁকাতে পারেন। অতএব এরকম একটা প্লেয়ারকে সুযোগ দিছে বিসিবি, অবশ্যই বিসিবিকে ধন্যবাদ দিতেই হবে। দেখা যাক এই টি-20 সিরিজে আব্দুল গাফফার সাকলায়েন কিংবা রিপন মন্ডল কেমন পারফরমেন্স করে, সেটা দেখার অপেক্ষায় রইলাম। রিপন মন্ডলকে নিয়ে আমি আরেকটা কন্টেন্ট বানাবো, ওই কন্টেন্টে রিপন মন্ডলের পারফরমেন্স কেমন ছিল গত 2 বছর সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।